6 বছর পর বৈঠকে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এপেক সম্মেলনের ফাঁকে আলোচনা গুরুত্ব পাচ্ছে বাণিজ্য তাইওয়ান ইস্যু গণমাধ্যমের প্রতিবেদন। মার্কিন সমর দফতরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ প্রেসিডেন্টের। খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনার অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে 25 অঙ্গরাজ্যে মামলা। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 109, বেশিরভাগই শিশু, বিশ্বজুড়ে নিন্দা। ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতে তেল আবিবের নিষেধাজ্ঞা। ইউক্রেনের 2 শহরে সেনাদের ঘিরে ফেলার দাবি রাশিয়ার। আন্তর্জাতিক সাংবাদিকদের পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান। ইউরোপের সীমান্ত থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর উত্তেজনা বাড়ছে আফগানিস্তান পাকিস্তান সম্পর্কে। তালেবান সরকারকে নিশ্চিহ্ন করার হুমকি ইসলামাবাদের। সামরিক অভিযানের হুমকি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। দীর্ঘ 6 বছর পর বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এপেক সম্মেলনের ফাঁকে 2 নেতা বৈঠকে বসেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন শি। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে আলোচনার টেবিলে বিরল খনিজ, সয়াবিন বাণিজ্য ও তাইওয়ান ইস্যু গুরুত্ব পাচ্ছে। 2019 সালে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বৃহস্পতিবার এপেক সম্মেলনের সাইডলাইনে 2 নেতার বৈঠক হয়। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসার পর বেইজিং এর সঙ্গে বাণিজ্য বিষয়ক একাধিক খাতে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই আলোচনার টেবিলে তারা। ট্রাম্প সেই বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে আগে থেকেই চলে নানা বিশ্লেষণ। প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স শিল্পে অন্যতম উপাদান বিরল খনিজ। এই খাতের সাপ্লাই চেইনে রয়েছে চীনের প্রায় একচ্ছত্র আধিপত্য। আবার এই খাতে যুক্তরাষ্ট্রেরও ব্যাপক আগ্রহ। ফলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় ট্রাম্প সে আলোচনার কেন্দ্রে থাকবে বিরল খনিজের বিষয়টি। ফেন্টানিল ইস্যুতে চীনা পণ্যের ওপর মার্চ থেকে 20% শুল্ক আরোপ করে রেখেছে হোয়াইট হাউস। ট্রাম্পের অভিযোগ, ফেন্টানিল সহ অন্যান্য মাদক যুক্তরাষ্ট্রের পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি বেইজিং। তবে চীনের দাবি তারা ওয়াশিংটনের সঙ্গে পর্যাপ্ত সহযোগিতা করেছে। সেই সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য ট্রাম্প বলেছেন ফেন্টানিলের শুল্ক তিনি কমানোর কথা ভাবছেন। ট্রাম্পের ফেন্টানিল শুল্কের সিদ্ধান্তে হাত গুটিয়ে বসে থাকেনি চীন। তারা সয়াবিন সহ মার্কিন কৃষিপণ্য আমদানিতে পাল্টা শুল্ক আরোপ করে। প্রতিশোধমূলক শুল্কে চাপে পড়েছেন মার্কিন কৃষকরা, যারা ট্রাম্পের অন্যতম রাজনৈতিক সমর্থক গোষ্ঠী। ধারণা করা হচ্ছে ট্রাম্প সে বৈঠকে কৃষি পণ্যের শুল্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়া 2 নেতার বৈঠকে তাইওয়ান, ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও টিকটক নিয়েও আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প আশা প্রকাশ করেছেন বৈঠক থেকে উভয় দেশই লাভবান হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগ মুহূর্তে নতুন করে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে এই ধরনের পরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিয়ংইয়ং। তবে যে কোনো হুমকির বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে সিউল। 2 দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখার আগ মুহূর্তে নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার পিচ সাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করে সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম। 2 ঘন্টার বেশি সময় আকাশে উড়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রগুলো। এই পরীক্ষার তদারকি করেন উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জনচন। তিনি বলেন, দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে এ ধরনের পরীক্ষা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কৌশলগত সক্ষমতা যাচাই এবং শত্রুদের সামনে উত্তর কোরিয়ার শক্তি তুলে ধরতেই তাদের পরীক্ষা বলেও জানান ওই শীর্ষ কর্মকর্তা। তবে দক্ষিণ কোরিয়া বলছে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি আগে থেকেই শনাক্ত করা হয়েছিল। উত্তর কোরিয়ার উত্তর পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পাশাপাশি যে কোনো উত্তেজনার বিরুদ্ধে জবাব দিতে সিউল প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। আমি মনে করি ঘটনাটি কিম জং উনের মতোই অপ্রত্যাশিত ছিল। তিনি কোনো কথা না বলেই এক ধরনের বার্তা দিতে চাচ্ছেন, বিশ্বকে দেখাতে চাচ্ছেন যে তিনি এখনো শক্ত
অবস্থানে আছেন। উত্তর কোরিয়ার এমন সময় এ পরীক্ষা চালালো যখন এপেক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাৎ করার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। তবে উত্তর কোরিয়া জানিয়েছে বর্তমানে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। কিম বলেছেন ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি সুন্দর হলেও আলোচনায় ফিরতে হলে প্রথমে ওয়াশিংটনকে পারমাণবিক নিরস্ত্রীকরণের শর্ত ত্যাগ করতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নিজেদের অবস্থানে অটল থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানান দিতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন সমর দফতরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি অন্য দেশগুলো তাদের অস্ত্র পরীক্ষা করছে বলেই যুক্তরাষ্ট্র তা অবিলম্বে শুরু করবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার বিশ্বের সবচেয়ে বড়। রাশিয়ার অবস্থান দ্বিতীয় আর চীন তৃতীয় অবস্থানে। তবে তারা 5 বছরের মধ্যেই সমকক্ষ হয়ে উঠবে। তিনি জানিয়েছেন নতুন এই পরীক্ষাগুলো অবিলম্বে শুরু হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি পারমাণবিক শক্তি ব্যবহার করে চালিত পানির নিচের অস্ত্র পোসাইডন পরীক্ষার ঘোষণা দেওয়ার পরই এ মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। নিম্ন আয়ের মার্কিনদের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা গ্রহণ করায় এ মামলা দায়ের করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, খাদ্য সহায়তার অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছে অঙ্গরাজ্যগুলো। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1 মাস ধরে চলমান ফেডারেল প্রশাসনের শাটডাউন বা অচলাবস্থার অবসানে এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দেশ জুড়ে চলছে অর্থনৈতিক বিপর্যয়। চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ছে লাখ লাখ মার্কিনী। অনেকেই নির্ভর করছে বিনামূল্যে সরকারি খাদ্য সহায়তার উপর। এমন অবস্থায় দেশটির দরিদ্র মানুষের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের পরিকল্পনা গ্রহণ করেছে ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসন। এতে ফুঁসে উঠেছে নাগরিকরা। যুক্তরাষ্ট্রের প্রায় 4 কোটি নিম্ন আয়ের মানুষের জন্য পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম SNAP, যা ফুড স্ট্যাম্প নামে পরিচিত। এ কর্মসূচির অর্থায়ন বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এরিজোনা, কলোরাডো, কানসাস, উইসকনসিন সহ মোট 25টি অঙ্গরাজ্য। মামলায় বলা হয়েছে SNAP কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা বন্ধ হলে খাদ্য নিরাপত্তাহীনতা, অনাহার, অপুষ্টি সহ নানাভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র নাগরিকরা। এমন অচলাবস্থার জন্য সরকারি দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক পার্টি পরস্পরকে দোষারোপ করছে। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে রাজনৈতিক এ টানাপোড়েনে চলমান প্রশাসনিক অচলাবস্থা আরও ঘনীভূত হতে পারে, যা নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য বড় সংকট ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 109 জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে 46 শিশু রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এ হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এক বিবৃতিতে ফ্রান্স বলেছে, গাজায় যুদ্ধবিরতি চরম হুমকিতে আছে। হামাস উপত্যকার শাসনভার ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশের পরই এমন হামলাকে হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এছাড়া হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ইরান ও জাতিসংঘ। এদিকে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। এবারের যুদ্ধবিরতি স্থায়ী হবে এমন আশায় বুক বেঁধে থাকা ফিলিস্তিনিদের রক্তে আবারও লাল হলো গাজা। চুক্তি লঙ্ঘন করে আকাশপথে চালানো ইসরায়েলি হামলায় বেড়েছে হতাহতের সংখ্যা। হাসপাতালে আবারও ভিড় আহতদের। ফের কান্নায় ভারী হয়ে উঠছে উপত্যকা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, চুক্তি ভেঙে এ ধরনের হামলা হতাশাজনক। তিনি বলেন, গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হামাস। কাতার চেষ্টা করছে তাদের অস্ত্র ত্যাগে রাজি করাতে।
ইসরায়েলি হামলার পর ফ্রান্স উদ্বেগ জানিয়ে বলেছে গাজায় যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে। এক বিবৃতিতে তারা জানায় গাজার স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়া ভূমিকা রাখার চেষ্টা করছে প্যারিস। ইরান বলেছে ইসরায়েল গাজা ও লেবাননে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে বাধা দিতে চায় তেল আবিব। গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতি বজায় রাখার ও মানবিক সহায়তা ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চলমান কূটনৈতিক প্রচেষ্টা, বিশেষ করে মিশর, কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রশংসা করেছেন। এদিকে গাজায় ফের হামলা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখেই ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতসের দাবি, কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সঙ্গে রেড ক্রসের সদস্যরা দেখা করলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে। গোয়েন্দাদের কাছে এমন তথ্য আছে। তার এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে হামাস বলেছে এটি বন্দীদের মানবাধিকারের লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজার গণহত্যায় মদদ দিয়েছে ভারতের টাটা গ্রুপ। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা সালাম। সংস্থাটির প্রতিবেদন বলছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব, সামরিক আগ্রাসনে অস্ত্র, প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি সরবরাহ করেছে ভারতীয় প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি টাটা গ্রুপ। 2023-এর 7 অক্টোবরের রাতে ইসরায়েলের উপর হামাসের হামলার পর থেকেই তেল আবিবের প্রতি নমনীয় হতে দেখা যায় ভারতকে। ইসরায়েলের ওপর হওয়া তথাকথিত অবিচার বিষয়ে প্রতিনিয়ত সহমর্মিতা দেখিয়ে গেছে মোদী প্রশাসন। যেখানে নিরীহ গাজাবাসীর আর্তনাদ ও ধূলিসাৎ হয়ে যাওয়া শহরগুলো নিয়ে তেমন মুখ খুলতে দেখা যায়নি নয়াদিল্লিকে। উল্টো এবার গাজায় হওয়া আগ্রাসনের সঙ্গে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা উঠে এসেছে গণমাধ্যমের সামনে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা সালামের প্রতিবেদন বলছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব, নজরদারি ও সামরিক আগ্রাসনের সঙ্গে ভারতের টাটা গ্রুপ ওতপ্রোতভাবে জড়িত। 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র, প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি সরবরাহের মাধ্যমে আগ্রাসনের জ্বালানি জুগিয়ে গেছে প্রতিষ্ঠানটি। তাই তাদের ভারত ইসরায়েল বন্ধুত্বের মূল সহায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের কোনো জবাব দেয়নি টাটা গ্রুপ। সালামের প্রতিবেদনে দাবি করা হয় ইসরায়েলি বিমান বাহিনীর ব্যবহৃত F-16 যুদ্ধ বিমানের ডানা ও AH-64 আপাশে অ্যাটাক হেলিকপ্টারের ফিউজলেজগুলো টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে অংশীদারিত্বে ব্যারাক 8 ক্ষেপণাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ কমান্ড সিস্টেমও সরবরাহ করে। স্থলযানের ক্ষেত্রে টাটা মোটরস ও তার সহযোগী প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার তেল আবিবকে এমডিটি ডেভিড হালকা সাজোয়াযানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেয়, যেগুলো পশ্চিম তীরে দখলদারি অভিযান চালাতে ব্যবহৃত হয়। ফিলিস্তিনে ইসরায়েলি নজরদারিতে ব্যবহৃত ক্লাউড কম্পিউটিং সিস্টেম প্রজেক্ট নিম্বাস সরবরাহ করে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। প্রতিবেদন অনুযায়ী ভারত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে উঠছে তাতে টাটা একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। যদিও তাদের যুদ্ধভিত্তিক অর্থনীতিকে দাতব্য কার্যক্রম ও ক্রীড়া খাতে বিনিয়োগের মাধ্যমে আড়াল করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়। এই অবস্থায় এই অংশীদারিত্বের পেছনে পুঁজিবাদী মনোভাব, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ইহুদিবাদের সঙ্গে হিন্দুত্ববাদী মতাদর্শের মিলই কারণ বলে উল্লেখ করা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে 30 জনের প্রাণহানি, বিদ্যুৎহীন লাখো মানুষ। ঘূর্ণিঝড় মন্থার আঘাতে ভারতের অন্ধ্রপ্রদেশে মৃতের সংখ্যা 2। ইউক্রেনের পোক্রোভস্ক ও কুপিয়ানস্ক শহর ঘিরে ফেলার দাবি করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, রুশ বাহিনী ইউক্রেনীয় সেনাদের সেখানে পুরোপুরি ঘিরে রেখেছে। আন্তর্জাতিক ও ইউক্রেনের সাংবাদিকদের সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বানও জানিয়েছেন তিনি। তবে 2 শহর বেদখল হওয়ার রুশ দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ। এদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নজরদারি বাড়াতে ইউরোপের পূর্ব সীমান্ত থেকে সেনা কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার দক্ষিণের শিল্পাঞ্চলে বুধবার ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে স্টারভোলেন পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় গভর্নর দাবি করেছেন হামলায় কেউ হতাহত হননি। তবে সাময়িক সময়ের জন্য মস্কো সহ 13টি বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করে দেওয়া হয়। একই রাতে রাশিয়া জানায় তাদের বিমান বাহিনী ব্রায়ান্স্ক ও কালুগা অঞ্চলে 100টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। জবাবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু হাসপাতাল ও একটি ভবন। স্থানীয় প্রশাসন জানিয়েছে হামলায় শিশুসহ কয়েকজন আহত হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী বলছে রাশিয়া রাতভর প্রায় 150 ড্রোন হামলা চালায়, তবে বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে কিয়েভ। হামলা পাল্টা হামলার মধ্যে কঠোর বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় একটি হাসপাতালে আহত সেনাদের দেখতে গিয়ে তিনি জানান পানির নিচে চলার উপযোগী পারমাণবিক শক্তিচালিত পোসেইডন নামের একটি টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই টর্পেডো সারমাদ ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী বলে দাবি তার। পুতিন আরও দাবি করেন এটিকে প্রতিহত করা সম্ভব নয়। এদিন পুতিন আরও দাবি করেন পোক্রোভস্ক ও কুপিয়ান্সকে ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করে রাখা হয়েছে। আন্তর্জাতিক ও ইউক্রেনীয় সাংবাদিকদের সেখানে গিয়ে পরিস্থিতি দেখার আহ্বানও জানান পুতিন। এদিকে রাশিয়া যখন একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করছে, ঠিক তখন নিজেদের কৌশলগত অবস্থান পুনর্বিন্যাস করছে যুক্তরাষ্ট্র। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউরোপের পূর্ব সীমান্ত থেকে সেনা কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র প্রাধান্য দিচ্ছে বলেও জানায় তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। তালেবানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সামাজিক মাধ্যম এক্স এ কথা বলেন তিনি। বলেন আফগানিস্তানে তালেবান সরকারকে নিশ্চিহ্ন করতে পাকিস্তানের সামরিক শক্তির সামান্য অংশই যথেষ্ট। চলতি মাসে কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান হামলার জবাবে তালেবান সরকার সীমান্ত জুড়ে পাকিস্তানি সামরিক পোস্টে পাল্টা আঘাত হানে। এরপর স্বল্প সময়ের যুদ্ধবিরতি হলেও নতুন করে সংঘর্ষে প্রাণ হারান পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধারা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে অচল হয়ে পড়ে সীমান্ত। এরপর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় 3 দিনব্যাপী ইস্তাম্বুল আলোচনা, যদিও শেষ হয়েছে কোনো ফলাফল ছাড়াই। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সীমান্তে সহিংসতা বন্ধ করা এবং পাকিস্তানি তালেবানের হামলা ঠেকানো। কিন্তু ইসলামাবাদের অভিযোগ আফগান প্রতিনিধি দল আলোচনা থেকে বারবার সরে গিয়ে মূল ইস্যুকে এড়িয়ে গেছে। আলোচনা ভেস্তে যাওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে কড়া হুঁশিয়ারি দেন। বলেন তালেবান সরকারকে নিশ্চিহ্ন করতে পাকিস্তানের পূর্ণ শক্তির এক কণাও লাগবে না। তিনি বলেন যদি পরিস্থিতি তেমন হয় তবে তোরাবোরার মতো পতনের দৃশ্য আবারও দেখা যাবে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন আফগান পক্ষ ইচ্ছে করেই বিভ্রান্তি তৈরি করেছে, যে কারণে আলোচনা থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। এছাড়া আলোচনার ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন দেশের নাগরিকদের সুরক্ষা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনে সীমিত সামরিক অভিযানে যেতে প্রস্তুত তারা। নাদিম মারজান, সময় সংবাদ। ক্যারিবীয় অঞ্চলের শক্তিশালী হারিকেন ম্যালিসার আঘাতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল হাইতিতেই মারা গেছেন 25 জন। হারিকেনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কিউবার উপকূলীয় এলাকা। এখনও অনেক এলাকা তলিয়ে আছে পানির নিচে। জ্যামাইকার ম্যালিসার আঘাতের পর এখনও সচল হয়নি বেশিরভাগ জায়গার বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। 3 দেশের তাণ্ডবের পর হারিকেনটি বাহামা দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড় মন্থার আঘাতে ভারতের অন্ধ্রপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে 2 জনে দাঁড়িয়েছে। কিউবা উপকূলে শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতের পর উঠে আসছে এর ভয়াবহ তাণ্ডবের চিত্র। ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতির ঝড়ে বিপর্যস্ত জনপদ। সাগর কিছুটা শান্ত আর বাতাস কমে যাওয়ায় বাসিন্দারা ফিরছেন নিজ নিজ এলাকায়। গ্রানমা, সান্তিয়াগো দে কিউবা, গুয়ান্তানামো, হোলগুইন ও লাস তুনাস প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও অনেক এলাকা তলিয়ে আছে পানিতে। মেলিসার প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে হাইতির দক্ষিণ উপকূলে। নদীর পানি উপচে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু ঘরবাড়ি ধসে গেছে। স্থানীয় মেয়র জানান ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা আছেন। এর আগে মঙ্গলবার জ্যামাইকায় আঘাত হানে মেলিসা। এখনও দেশটির বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে। দক্ষিণ উপকূলের অ্যালিগেটর পন্ড এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সাগর তীরের ঘরবাড়ি ও মাছ ধরার নৌকা উড়ে গেছে ঝড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর কৃষিজমি।
অন্যদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় মন্থা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসছে। বেড়েছে মৃতের সংখ্যাও। অন্তত 1.5 লাখ একর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানিয়েছেন বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র পুনরায় সচল করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। তুরস্কে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম যুদ্ধ ট্যাঙ্ক আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে এরদোয়ান সরকার। রাজধানী আঙ্কারায় আলতাই ট্যাঙ্ক উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দেশীয় প্রতিরক্ষা শিল্প স্বনির্ভরতার নতুন যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন তিনি। প্রতি মাসে 8টি আলতাই ট্যাঙ্ক ও 10টি নতুন প্রজন্মের সাজোয়া যান উৎপাদনের পরিকল্পনা রয়েছে তুরস্ক সরকারের। তুরস্কের রাজধানী আঙ্কারায় বিএমসি কারখানায় আলতাই ট্যাঙ্ক তৈরির কারখানা উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দীর্ঘ পরীক্ষামূলক পর্যায় শেষে এই ট্যাঙ্কগুলো সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আলতাই ট্যাঙ্ক তুরস্কের প্রযুক্তিতে নতুন এক যুগের সূচনা করেছে বলে জানান এরদোয়ান। ট্যাঙ্কের সক্ষমতা যাচাইয়ে এরই মধ্যে 35,000 কিলোমিটার সড়কপথে পরীক্ষা ও 3,700টি লাইভ ফায়ার ট্রায়াল সম্পন্ন হয়েছে। আলতাই ট্যাঙ্কে সংযোজিত হয়েছে আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, লেজার রেঞ্জ ফাইন্ডার ও ইমেজ স্টেবিলাইজেশন প্রযুক্তি, যা দূরপাল্লায় নির্ভুল লক্ষ্যভেদে আঘাত হানতে সক্ষম। প্রকল্প অনুযায়ী 250টি আলতাই ট্যাঙ্ক সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে, যার ভেতর 85টি T1 এবং 165টি T2 ট্যাঙ্ক। বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা খাতে বিদেশি নির্ভরতা 20% নিচে নেমে এসেছে, যা 2 দশক আগে ছিল 80%-এরও বেশি। বিএমসি কোম্পানির কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক উৎপাদন। কারখানাটির আয়তন প্রায় 8,40,000 বর্গমিটার, যার মধ্যে 63,000 বর্গমিটার জুড়ে রয়েছে ইনডোর প্রোডাকশন লাইন। এ কারখানা থেকে প্রতি মাসে 8টি আলতাই ট্যাঙ্ক ও 10টি আলতুক সাজোয়া যান তৈরি হবে। এতে কর্মরত থাকবেন 1,500-এর বেশি প্রযুক্তিবিদ ও কর্মী। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইতালিতে আশঙ্কাজনক হারে কমছে জন্মহার। এতে দেশটির অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে তৈরি হচ্ছে নানামুখী চ্যালেঞ্জ। জন্মহারের পতন এতটাই গুরুতর যে এটিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে দেখছে প্রশাসন। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলা এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য এবং পশ্চিমা সংস্কৃতির অন্যতম জন্মভূমি হিসেবেও বিবেচিত ইতালি। উন্নত আর সমৃদ্ধ দেশটি বর্তমানে জনসংকটে পড়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো ISTAT এর তথ্য অনুযায়ী ইতালিতে জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 2024 সালে মাত্র 3,70,000 নতুন জন্ম রেকর্ড করা হয়েছে। 1861 সালে ইতালি একীভূত হওয়ার পর থেকে এটি সর্বনিম্ন জনসংখ্যা এবং টানা 16তম বছরের মতো জন্মহার হ্রাস। চলতি বছর এই পরিস্থিতি আরও অবনতির দিকে। 2025 সালের প্রথম 7 মাসে 1,98,000-এর কম নবজাতক জন্মগ্রহণ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 6.3% কম। এছাড়া প্রজনন হার কমে দাঁড়িয়েছে মাত্র 1.13%, যা গত বছরের রেকর্ড সর্বনিম্ন হার 1.18% থেকেও কম। ইতালিতে জন্মের হার হ্রাস এবং এটি খুবই একটি উদ্বেগের বিষয়। আমরা আসলে ইতালিতে যারা প্রবাসীরা আছি তারা কিন্তু ইতালির অর্থনৈতিক অবস্থা এগিয়ে নেওয়ার জন্য ভালো একটা ভূমিকা রাখছি এবং এই দেশের যারা বৃদ্ধ রয়েছেন তাদের কাজগুলি কিন্তু আমরা প্রবাসীরাই করে থাকি। সো আমি মনে করি ইতালিয়ান সরকারের আমাদের এই প্রবাসীদের প্রতি আইনগতভাবে আরও সহনশীল হওয়া উচিত। সরকার যদি আমাদের প্রয়োজনীয়তা মনে করে তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে হবে এবং নাগরিকত্ব আইন শিথিল করতে হবে এবং যাতে জন্মসূত্রে নাগরিকত্ব দিতে পারে। জন্মহারের এই লাগামহীন পতন এবং মানুষের গড় আয়ু বাড়ায় ইতালির কর্মক্ষম জনসংখ্যা ক্রমশ বয়স্ক হয়ে উঠছে। ISTAT এর পূর্বাভাস অনুযায়ী এই প্রবণতা কর্মী বাহিনীতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 2050 সালের মধ্যে 55 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা গত বছরের 61% থেকে বেড়ে 70% উন্নীত হতে পারে। একই সময়ে 65 থেকে 74 বছর বয়সী মানুষের মধ্যে কাজের সন্ধানকারী বা কর্মক্ষম মানুষের হার 11% বেড়ে 16% দাঁড়াতে পারে। এতে ভবিষ্যতে কর্মী বাহিনীর একটি বৃহত্তর অংশ প্রবীণ হবে, যা উৎপাদনশীলতা, পেনশন ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার উপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার পূর্বসূরীরাই সংকট মোকাবিলায় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিলেও জন্মহার পতন ঠেকানো যায়নি। বিশেষজ্ঞদের মতে যদি জন্মহারের এই নিম্নগতি রোধ না করা যায় তবে ইতালির অর্থনৈতিক স্থবিরতা আরও গভীর হবে এবং এর সামাজিক কাঠামো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। সময় সংবাদ, ইতালি। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোরের আকাশ। বুধবার দিল্লির বায়ু দূষণের মাত্রা বিপদসীমা ছাড়ায়। বায়ুমান বিষয়ক সংস্থা IQ এয়ার এর মতে লাহোরের বায়ুমান সূচক 435-এ পৌঁছেছে, যা অত্যন্ত বিপজ্জনক। হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও চোখের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা। পাকিস্তানের লাহোরের সকালটা যেন ধোঁয়ার চাদরে মোড়া। শহর জুড়ে ঘন বিষাক্ত কুয়াশায় দৃষ্টিসীমা কমে এসেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। রাস্তায় যানবাহন চললেও বাতাসে দৃশ্যমান ধোঁয়া যেন লুকিয়ে ফেলেছে সূর্যের আলো। স্থানীয় সময় সকাল 8টার দিকে লাহোরের বায়ুমান সূচক পৌঁছে যায় 435-এ। বায়ুমান বিষয়ক সংস্থা IQ এয়ারের মতে যা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে। এই পরিস্থিতিতে লাহোরের জিন্নাহ হাসপাতালের চিকিৎসকরা জানান শ্বাসকষ্ট, গলা ব্যথা এবং চোখের জ্বালাপোড়া রোগী দ্রুত বাড়ছে। বাইরে গেলে মাস্ক ও চশমা ব্যবহার, প্রচুর পানি পান করার পরামর্শও দিয়েছেন তারা। এসব সতর্কতা মানলে শারীরিক জটিলতা অনেকটাই কমানো সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। সীমান্ত পেরিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের বায়ুমান সূচক পৌঁছেছে খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে। স্থানীয় বাসিন্দাদের মতে চোখ জ্বালা, হাঁচি ও শ্বাসকষ্ট এখন নিত্যদিনের সঙ্গী। দিল্লি প্রশাসন কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে দূষণ কমানোর চেষ্টা করছে। এদিকে পাঞ্জাবে চলছে খড় পোড়ানো নিয়ন্ত্রণের প্রশাসনের অভিযান। কারণ কৃষি জমির ফসলের গোড়া পোড়ানো থেকেই ছড়িয়ে পড়ছে বিপুল ধোঁয়া। এখনই কঠোর ব্যবস্থা না নিলে এই ধোঁয়ায় হয়ে উঠতে পারে নিঃশব্দ মৃত্যুর কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আবাসন খাতে বাংলাদেশিদের সঠিকভাবে বিনিয়োগে ব্রোকারেজ হাউস গঠন করেছে প্রবাসী আবাসন ব্যবসায়ীরা। আমিরাতের বিখ্যাত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে মাসব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে তারা। এর ফলে প্রবাসীরা রেমিটেন্স প্রবাহের পাশাপাশি নানা সুযোগ সুবিধার দিক নির্দেশনাও পাবে বলে মনে করেন অনেকে। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। বিশ্বের বিত্তশালীদের কাছে দুবাই হচ্ছে অন্যতম নিরাপদ আবাসস্থল। তাই নিরাপদ বিনিয়োগ, আবাস, নিরাপত্তা ও উন্নত জীবনযাপনের লক্ষ্যে দুবাই হচ্ছে অনেকের পছন্দের জায়গা। এই প্রতিযোগিতায় বাংলাদেশি বিত্তশালীদের দৌড়ও কম নয়। তবে যারা বাংলাদেশ থেকে দুবাইয়ে সরাসরি এসে প্রপার্টি কেনার জন্য বিনিয়োগ করেছেন তাদের বেশিরভাগ ব্রোকারেজ হাউস হচ্ছে ভারত এবং পাকিস্তানের। এই কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের সক্ষমতা ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাংলাদেশি ব্রোকারেজ হাউস ও দুবাইয়ের খ্যাতনামা বেশ কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে আবাসন মেলার আয়োজন করা হয়েছে। আমি চাচ্ছি কি আমার বাংলাদেশি কোম্পানির মধ্যে কিছু ওনাদেরকে প্রফিটেবল বিজনেস মানে যদি ইনভেস্ট করে প্রফিটেবল হবে সেজন্য আমি চাচ্ছি যত বেশি বিনিয়োগ এখানে হবে তত বেশি একটা সম্ভাবনা থাকবে যে বেশি ওপেন হওয়ার। বাংলাদেশ সরকার যদি এই দেশের সরকারের সাথে একটা সম্পর্ক ভালো লাগে, আমরা যারা এখানে বসবাস করি, আমাদের জন্য, আমরা যারা ব্যবসা করি, আমাদের জন্য কিন্তু ভালো হবে এবং বাংলাদেশের রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে আগত আবাসন ব্যবসায়ীরা জানান বাংলাদেশের আবাসন শিল্পে বিনিয়োগ করে অনেক প্রবাসী প্রতারণার শিকার হয়েছেন। সেই প্রতারণা থেকে মুক্তি পেতে এখন থেকে বাংলাদেশি ব্রোকারেজ হাউজের মাধ্যমে দুবাই বসে বাংলাদেশের জমি এবং ফ্ল্যাটের মালিকানা বুঝে নিতে পারবেন প্রবাসীরা। এতে দেশে রেমিটেন্স প্রবাহের পাশাপাশি বিদেশে নানা সুযোগ সুবিধার সঠিক দিক নির্দেশনা পাবেন বাংলাদেশিরা। প্রবাসী যারা আছে তাদের জন্য আমরা চাচ্ছি তারা যেন দেশে বিনিয়োগ করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের টাকা বাইরে আসে, আমরা মনে করি না, বাইরের টাকা বাইরে যারা ইনকাম করছে তাদেরকে একটা সুনির্দিষ্ট এবং একটা সঠিক জায়গায় যেন আমরা দিতে পারি, যেন তারা প্রতারিত না হয়। রিয়েল এস্টেটের ভালো বিজনেস, এখন যে রিয়েল এস্টেট বিজনেস করতে পারছে তারা অনেক ডেভেলপার হচ্ছে, অনেক বেনিফিটেড বিজনেস, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা করতে পারছি না। এই সুবিধাটা সবচেয়ে বেশি বেনিফিট নিচ্ছে ইন্ডিয়া। ব্যবসায়ীরা জানান দুবাইয়ে আবাসন খাতে 2 মিলিয়ন দিরহাম বিনিয়োগ করলে 10 বছরের গোল্ডেন ভিসা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দেওয়া হচ্ছে নানা সুযোগ সুবিধাও। 2023-24 সালে বহু বাংলাদেশি দুবাইয়ের আবাসন শিল্পে বিনিয়োগ করলেও বর্তমানে ভিজিট ভিসা বন্ধ থাকায় বিনিয়োগ কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে যাদের রেসিডেন্স ভিসা রয়েছে তাদের অনেকে বিনিয়োগ অব্যাহত রেখেছেন। সেই সঙ্গে বাংলাদেশের নানা অস্থিরতার কারণে দুবাই আবাসন খাতে প্রবাসী বিনিয়োগে বেড়েছে বলে জানান তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মাত্র 20 মিনিটেই মানসিক প্রশান্তি। লন্ডনের কোর্ট ওল্ড গ্যালারিতে এক পরীক্ষায় দেখা গেছে
চিত্রকর্ম দেখলে শরীরে স্ট্রেস ও প্রদাহের মাত্রা নাটকীয়ভাবে কমে আসে, এমনটাই জানিয়েছে কিংস কলেজ লন্ডনের গবেষকরা। শুধু চিকিৎসা নয়, শিল্প হতে পারে মানসিক আরোগ্যের নতুন পথ, এমন ইঙ্গিত দিচ্ছে কোর্ট ওয়ার্ল্ড গ্যালারি এক গবেষণা। লন্ডনের ঐতিহাসিক এই গ্যালারিতে 50 জন অংশগ্রহণকারীর ওপর গবেষণা চালান কিংস কলেজের ফিজিওলজিস্ট ডক্টর টনি উডসের দল। অংশগ্রহণকারীদের একটি দলকে দেখানো হয় মানের এবার অ্যাট দ্য ফলিজ বার্ডসের সহ 5টি বিখ্যাত চিত্রকর্ম, আর অন্য দলকে একই ছবি কপি আকারে গ্যালারির বাইরে পরিবেশে। গবেষণা দেখা যায়, যারা গ্যালারিতে মূল চিত্রকর্ম দেখেছেন তাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা গড়ে 22% কমেছে, যেখানে কপি ছবির দর্শকদের ক্ষেত্রে তা মাত্র 8%। একই সঙ্গে ইন্টারলিউকিন 6 ও টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা নামের প্রদাহসূচক 2 প্রোটিনের মাত্রাও কমে যায় প্রায় 30%। ডক্টর টনি উডস বলেন, গ্যালারিতে চিত্রকর্ম দেখার সময় মানুষ মানসিকভাবে খুব মনোযোগী থাকে, একই সঙ্গে তাদের শরীর ও মনে গভীর প্রশান্তি কাজ করে। এই গবেষণায় 3টি শারীরিক সিস্টেমের কি ঘটে তা দেখা হয়েছিল। স্নায়ুতন্ত্রের সেই অংশ যা আমাদের হৃৎপিণ্ডের কার্যকলাপের যত্ন নেয়। লোকেরা যখন গ্যালারিতে শিল্পকর্ম দেখে তখন তাদের ঘনত্ব এবং মনোযোগের তীব্র সময়কাল থাকে, তাই তারা মানসিক সতর্কতা পায়। এটি তাদের উপর খুব শান্ত প্রভাব ফেলে। অংশগ্রহণকারীদের শরীরে ব্যবহৃত ওয়্যারেবল ডিভাইসের ডাটাও দেখা যায়, তাদের হৃদস্পন্দন ও মাত্রায় সামান্য পরিবর্তন আসে, যা মানসিক সজাগতা ও প্রশান্তির একসঙ্গে উপস্থিতির ইঙ্গিত দেয়। আর্ট ফান্ডের পরিচালক জেনি ওয়াল্ডম্যান বলেন, এই গবেষণায় প্রমাণ মিলেছে শিল্পের প্রভাব উপভোগ করতে লাগে না কোনো শিক্ষাগত যোগ্যতা। গ্যালারিতে এসে শিল্পকর্ম দেখা থেকে উপকার পেতে হলে আপনাকে কিছু জানতেই হবে এমন নয়, এর জন্য কোনো ডিগ্রি লাগবে না, এমনকি আপনি কি দেখছেন সেটা না জানলেও চলবে। এই প্রভাব সবার জন্যই সমান। গবেষকরা বলছেন, ছোট আকারে এই পরীক্ষায় ফলাফল আশাব্যঞ্জক হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব জানতে আরও বৃহৎ গবেষণা প্রয়োজন। তবে আপাত দৃষ্টিতে চিত্রকর্মের সামান্য কিছুটা সময় কাটাতে পারে এক সহজ ওষুধবিহীন সোশ্যাল প্রেসক্রিপশন। শিউলি রোজা, সময় সংবাদ। সুইজারল্যান্ডের পাহাড়ি গ্রাম অ্যারোলায় ধরা দিয়েছে মৌসুমের প্রথম তুষারপাতের সৌন্দর্য। সোনালি লার্চ গাছের ফাঁকে তুষারে মোড়া নীল হ্রদ যেন স্বর্গের ছবি এঁকে দিয়েছে ভ্যালাইস পর্বতমালায়। বরফের সাদা চাদরে ঘেরা নীল হ্রদ, পাশে পাহাড় আর সোনালী গাছের সারি। শীতের প্রথম ছোঁয়ার অপূর্ব মেলবন্ধনের সৃষ্টি হয়েছে সুইস পাহাড়ে। ভ্যালাইস ক্যান্টনের পাহাড়ি গ্রাম অ্যারোলায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকেই দেখা মেলে মৌসুমের প্রথম তুষারপাতের। প্রায় 2000 মিটার উচ্চতার এ গ্রাম জুড়ে তুষারে ঢেকে যায় সোনালী লার্চ গাছগুলো। স্থানীয়দের কাছে এটি ব্লু লেক, যার নীলাভ আভা তৈরি হয় হ্রদের নিচে থাকা শৈবাল ও হিমবাহের মাটির যৌথ প্রতিক্রিয়ায়। প্রায় 20 সেন্টিমিটার পুরো তুষারে ঢেকে গেছে চারপাশের পথ। এমন মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটক আর স্থানীয়রা। কেউ ছবি তুলছেন, কেউ বা হাঁটছেন বরফের পথ ধরে। শীতের আগমনী বার্তা নিয়ে যখন সাদা তুষারে ঢেকে যাচ্ছে পাহাড়, তখনও রং হারায়নি শরতের শেষ লার্চ পাতা। সেই সোনালী রঙের ছোঁয়াতেই আরো উজ্জ্বল হয়ে উঠেছে হ্রদের নীল জলে প্রতিফলিত দৃশ্য। প্রকৃতির এমন রঙের মেলবন্ধন ধারণে ব্যস্ত আগত সবাই। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ময়লা কুড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাঁ, এমনই ঘটনা দেখা মিলল জাপানের টোকিও শহরে, যেখানে লাল সবুজের প্রতিনিধি হিসেবে অংশ নেয় টিম বাংলাদেশ। চ্যাম্পিয়ন না হলেও বিশ্বের আরও 32 দেশের মতো তাদের অংশগ্রহণ ছিল ময়লা কুড়ানোর এই প্রতিযোগিতায়। নির্দেশনা পেতেই শুরু দৌড়, তবে এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয়। লড়াইটা মূলত আবর্জনা কুড়ানোর। 3 জনের দল, অংশগ্রহণকারী দেশের সংখ্যা 33। স্বাগতিক জাপান ছাড়াও যুক্তরাষ্ট্র আছে বাংলাদেশ, শ্রীলঙ্কার প্রতিনিধিরাও। টোকিওর মতো শহরে আবর্জনা খুঁজে পাওয়াটা কঠিন, তবুও 45 মিনিট ধরে চলল ময়লা খোঁজার লড়াই। চ্যাম্পিয়ন টিম জাপানের স্মাইলস স্টোরি। দলটার প্রতিনিধির বিশ্বাস, এমন সুস্থ প্রতিযোগিতা অব্যাহত থাকলে পৃথিবীর মতো পরিষ্কার হবে মানুষের হৃদয়।
আগের আসরে 22টি দেশ ছিল, তবে এবার তা বেড়ে 33 হয়েছে। আমার বিশ্বাস প্রতিদিন যদি বিশ্বের আরো অনেক জায়গায় এ ধরনের কাজের পরিধি বাড়ে, তাহলে পৃথিবীর মতো ধীরে ধীরে আমাদের হৃদয়ও পরিষ্কার হবে। আর তেমনটা হলে পৃথিবীতে আবারও আনন্দ উদযাপন হবে, দুনিয়া জুড়ে শান্তি ছড়িয়ে যাবে। জাপানিজে এই লড়াইয়ের নাম স্পোগমি। স্পো মানে খেলা, গমির অর্থ আবর্জনা কুড়োনো। এবার অনুষ্ঠিত হলো দ্বিতীয় আসর। অবশ্য চাইলেই এই বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ নেই, পেরোতে হবে বাছাই পর্ব। আর লড়াইটা কেবল ময়লা কুড়োনোয় সীমাবদ্ধ নয়, 45 মিনিট শেষে আরো যোগ হবে 20 মিনিট। ওই সময়ের মাঝে নির্দিষ্ট ক্যাটাগরিতে জমা করতে হবে নির্দিষ্ট ধরনের বর্জ্য। বিশ্বের 33 দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতার ব্যাপ্তি বেড়েছে অনেক। নানান প্রান্তের নানান প্রতিনিধি লড়াই ছাপিয়ে এমন ভালো কাজের প্রশংসা করেছেন সবাই। যে জিনিসগুলোর প্রতি আগ্রহ আছে তা করতে আমাদের ভীষণ ভালো লাগে, তাই আমার মতো দল হিসেবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। ভালো জিনিস করতে পারাটা বরাবরই ভালো লাগে আমাদের। স্পোগমির উদ্বোধনে ব্যতিক্রমী সব আয়োজন করেছে আয়োজকরা। প্রতি দলের প্রতিনিধিদের নিয়ে হয়েছে কসপ্লে শো। এছাড়াও অনুসরণ করা হয়েছে অন্যান্য বৈশ্বিক আসরের নিয়ম। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ট্রফি হস্তান্তর করে নতুন চ্যাম্পিয়নদের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 6 বছর পর বৈঠকে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং, এপেক সম্মেলনের ফাঁকে আলোচনা। গুরুত্ব পাচ্ছে বাণিজ্য তাইওয়ান ইস্যু, গণমাধ্যমের প্রতিবেদন। মার্কিন সমর দফতরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ প্রেসিডেন্টের। খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনার অভিযোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে 25 অঙ্গরাজ্যে মামলা। এবং যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 109, বেশিরভাগই শিশু। বিশ্বজুড়ে নিন্দা। ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতে তেল আবিবের নিষেধাজ্ঞা।